আজ অনেক দিন পর ভালো ভালো খাবার খাওয়া যাবে। তিন্নি, তুই একদম নড়বি না কিন্তু। আমি আর মালা এখন লুকিয়ে পড়বো। তুই 100 পর্যন্ত গুনবি। মনে রাখিস, এবার যদি তুই আমাদের আগে ভাগে খুঁজে না পাস, তবে কিন্তু আমাদের চকলেট খাওয়াতে হবে। হ্যাঁ তিন্নি, লাবণী ঠিকই বলেছে। তুই তো খুব চালাক সাজিস। দেখি আজ কিভাবে আমাদের খুঁজে বের করিস। আমরা খুব কঠিন জায়গায় লুকোবো, তুই কিন্তু একদম চোখ খুলবি না। তোরা যে কত কঠিন জায়গায় লুকোতে পারিস তা আমার জানা আছে। আমি ঠিক খুঁজে পাবো। আমি গোনা শুরু করছি। 1, 2, 3। বাঁধনটা অন্তত খুলে দিয়ে যা। এখন তো আমি নাড়াতে পারছিলাম না, খুব শক্ত বাঁধন ছিল। এখন আমি কিভাবে বাড়ি যাব দাদু? নইলে কাল ওরা আমায় বিক্রি করে দেবে। এই যে এই সোনার পাটিটা নে, এটার ওপর উঠে বসলেই তোকে আর তোর বাবার বাড়ি পৌঁছে দেবে। যা মা, তুই বাড়ি ফিরে যা। বাহ, এটা তো চমৎকার জিনিস দাদু। আমি চললাম। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। বাবা মা, তোমরা কোথায়? তাড়াতাড়ি বাইরে এসো। দেখো, তোমাদের তিন্নি ফিরে এসেছে। এ কি মা আমার, তুই সত্যি ফিরে এসেছিস? তোকে ছাড়া আমাদের ঘরটা যে অন্ধকারে ডুবে গিয়েছিল রে মা। কত না খুঁজলাম। এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছিলাম। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে আমার মেয়েকে আবার ফিরে পেয়েছি। কিন্তু বলতো মা, তুই এই মাঝরাতে জঙ্গল থেকে একা কিভাবে এলি? মা, কান্নাটা থামাও তো। শোনো, এক অলৌকিক দাদু আমায় বাঁচিয়েছেন। তিনি আমাকে একটা সোনার পাটি দিয়েছিলেন, যেটা আমায় উড়িয়ে তোমাদের সামনে নামিয়ে দিয়ে উধাও হয়ে গেল। সোনার বাটি? বলিস কি রে তিন্নি, তুই কি সেই দাদুর ঠিকানা জানিস? লোকটা এখন কোথায় থাকে রে মা? না গদাই কাকু, আমি ওনার ঠিকানা জানি না। উনি আকাশের চাঁদ থেকে আলোর মতো নেমে এলেন আর সাহায্য করে আবার মিলিয়ে গেলেন। একদম বোকা মেয়ে একটা। অত বড় জাদুকর দাদুর দেখা পেলি আর একটু সোনা দানা চেয়ে নিলি না? আমি যদি বড়টার সন্ধান একবার পেতাম। কি যে বলো কাকু, ডাকাতরা আমায় মেরে ফেলার ভয় দেখাচ্ছিল। তখন জীবন নিয়ে বাড়ি ফিরবো নাকি সোনামোহর খুঁজবো, তোমার লোভটা ছাড়তে পারলে না। গদাই, তোরে তো লোভ কেন রে? মেয়েটা অনেক ধকল শুয়ে বাড়ি ফিরেছে। এখন অন্তত এসব সোনার চিন্তা ছাড়। হারান দাদা ঠিকই বলেছে। ওগো চলো এখন বাড়ি যাই। তিন্নিও অনেক ক্লান্ত, ওকে একটু শান্তিতে ঘুমোতে দাও। তিন্নিমা, আমি বাজারের দিকে যাচ্ছি। তোর কি বিশেষ কিছু খেতে মন চাইছে? কিছু কি নিয়ে আসবো তোর জন্য? তেমন দামি কিছু লাগবে না বাবা। অনেকদিন মিষ্টি কুমড়া ভাজি দিয়ে ভাত খাই না। শুধু একটা মিষ্টি কুমড়া নিয়ে এসো। আচ্ছা মা, তুই যখন খুব করে খেতে চেয়েছিস, তখন ফেরার সময় তোর জন্য অবশ্যই একটা ভালো দেখে মিষ্টি কুমড়ো নিয়ে আসবো। ওহে বিক্রেতা ভাই, এই মিষ্টি কুমড়োটার দাম কত পড়বে? আমার মেয়ের জন্য ভালো দেখে একটা মিষ্টি কুমড়ো দরকার। এই মিষ্টি কুমড়োটার দাম 80 টাকা করে হারান্দা। একদম খেতে টাটকা জিনিস, এর চেয়ে ভালো আর কোথাও পাবেন না। মানে আমার পকেটে তো মোট 80 টাকায় আছে, এখনো বাজার করা হয়নি। যাকগে, মেয়ে বলেছে বলে কথা। আচ্ছা ভাই, চেনা মানুষ হিসেবে আমাকে কি একটু কম দাম রাখা যায় না? চেনা মানুষ বলেই দামটা একটু কমিয়ে বলছি। এর চেয়ে 1 টাকাও কম রাখা আমার পক্ষে সম্ভব হবে না। ঠিক আছে, এই নাও তোমার 80 টাকা।
মিষ্টি কুমড়াটা দাও। আমার মেয়েটা এটা খাওয়ার জন্য খুব আশা করে আছে। কি হারান দাদা, বাজার সেরে ফিরলে বুঝি? দেখি দেখি থোড়ে দেখি কি দামের জিনিস সওদা করলে। দামি কিছু নয় রে গদাই, তিনি মিষ্টি কুমড়ো খেতে চেয়েছিল, পকেটে শেষ 80 টাকা দিয়ে এটাই কিনে আনলাম। টাকা পয়সার দুশ্চিন্তা বাদ দিয়ে তিন্নির কাছে ওই বড় লোকটার ব্যাপারে ভালো করে খোঁজ নাও, ওনার থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে। তুই এখনো ওইসব আজে বাজে কথা নিয়ে পড়ে আছিস গদাই, স্বভাবটা একটু পাল্টা রে। মানুষের এত লোভে থাকাটা মোটেও ভালো নয়। এই দুনিয়ায় একটু আধটু লোভ না করলে কিছুই পাওয়া যায় না দাদা, তুমি তো চিরকাল বোকায় থেকে গেলে। তোর সাথে কথা বলা এখন আমার কাছে বৃথা মনে হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, তুই এখন তোর কাজে যা। আকাশে চাঁদ হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিচ্ছ দাদা, আমি হলে এটা হাতছাড়া করতাম না কখনোই। কে যায় এ পথ দিয়ে? আমি বুড়ো মানুষ, ঠিক মতো পথ চলতে পারছি না, আমাকে কি একটু সামনের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি বাবা? আমি হারান গো, বাজার করে ফিরছি। আপনি আমার হাত ধরুন, আপনাকে এগিয়ে দেওয়া আমার কাছে পুণ্যের কাজ, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। হারান, তুই কি আমার একটা বড় উপকার করতে পারবি? আমার খুব প্রয়োজন, আমাকে কি 10টা টাকা দিতে পারবি? আমার কাছে টাকা থাকলে অবশ্যই দিতাম বাবা, কিন্তু পকেটে শেষ সম্বলটুকু দিয়ে মেয়ের জন্যই মিষ্টি কুমড়াটা কিনেছি। থলেতে একটা মিষ্টি কুমড়া ছাড়া আর কিছুই যে নেই আমার সাথে। এখন নিজের পকেটে হাত দিয়ে দেখতো বাবা, মন থেকে কাউকে সাহায্য করতে চাইলে উপায় একটা হয়েই যায়। এ কি, সত্যি তো আমার পকেটে 10 টাকার একটা নোট কোত্থেকে এলো? আমি তো সব টাকা খরচ করে ফেলেছিলাম। ওর মনে সাহায্য করার সত্যিকারের ইচ্ছে ছিল বলে এই টাকাটা এসেছে। এখন এই 10 টাকার সাথে মিষ্টি কুমড়োটাও আমায় দে। টাকাটা তো দিলাম বাবা, কিন্তু মিষ্টি কুমড়াটা না নিলে মেয়েটা খুব মন খারাপ করবে। ও অনেক আশা করে পথ চেয়ে আছে, অনেক দূরের বাজার থেকে নিয়ে আসলাম। কুমড়োটা আমায় দিয়ে দে হারান, এমনও তো হতে পারে এটা নিয়ে গেলেও তোরা খেতে পারবি না, কারণ এটা হয়তো তোমাদের ভাগ্যেই নেই। এসব বলবেন না বাবা, ভয় লাগে। এমনিতেই মেয়েটার ওপর খুব ধকল গেল। আপনি যখন এত করে বলছেন তখন মিষ্টি কুমড়াটাই আপনি নিন, তবে বাড়িতে গিয়ে মেয়েটাকে আমি কি জবাব দেব সেটাই বুঝতে পারছি না। এই নে একটা বিশেষ বীজ, এটা নিয়ে বাড়ি যা, এই বীজ তোদের পরম মঙ্গল করবে, সব দুঃখ খুঁজে যাবে একদিন। কি বলছেন বাবা, এই সামান্য বীজে আমাদের দুঃখ ঘুঁচবে? পৃথিবীতে এমন অনেক কিছু তুচ্ছ করার মতো জিনিস আছে যা মানুষের ভাগ্যই বদলে দিতে পারে, কিন্তু মানুষ তা চেনেই না। এখন যা, বাকি পথ আমি যেতে পারবো। তোমার ভাইকেও সাথে নিয়ে যাও, গিয়ে দেখো মোড়ল মশাই কি বলেন। মালতীর কথা মতো গদাইকে সাথে নিয়ে এই অন্ধকার রাতে মোড়লের বাড়ি গিয়ে সব কথা খুলে বলে। সবই শুনলাম, তোমাদের ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেল, অথচ আমি কিছুই জানলাম না। ডাকাতরা যে কবে কখন হানা দেয় সেটা বোঝা বড় দায়। মোড়ল মশাই, আপনি আমাদের গাঁয়ের কর্তা, আপনি কিছু একটা করুন। এভাবে ঘর বাড়ি হারালে আমরা ছোট মেয়েটাকে নিয়ে কোথায় দাঁড়াবো? আমি অবশ্যই ব্যবস্থা নেব, কাল সকালে এই গ্রামে ঘোষণা দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরো, আমি পাশে আছি। জি মোড়ল মশাই, আপনি একটা ব্যবস্থা করুন। আজ আমার দাদার ঘর পুড়িয়েছে, কাল আমার বাড়িতে হামলা করবে না, তার কি ঠিক ঠিকানা আছে? ঘর বাড়ি তো সব মাটির সাথে মিশে গেছে, এখন আমাদের মাথা গোজার ঠাঁইটুকুও তো নেই।
আপনি যদি দয়া করে কিছু সাহায্য করতেন। এই মুহূর্তে আমার কাছে তো হাতে নগদ টাকা নেই রে হারান। মন খারাপ করিস না, তোরা দিন দশেক অপেক্ষা কর, আমি তোদের ঘর বাড়ি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। এই শোনো 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 গ্রামবাসী, গ্রামে ডাকাতির উপদ্রব বেড়েছে, সবাইকে সাবধান থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যে বা যারা এই দুর্ধর্ষ ডাকাত দলকে ধরিয়ে দিতে পারবে, মোড়ল মশাই তাকে পুরস্কার স্বরূপ 100 স্বর্ণমোহর দেবেন। শোনো শোনো শোনো। এই সর্দার, শুনেছেন? মোড়ল তো গ্রামে ঢেড়া পিটিয়ে আমাদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে। ওর সাহস তো কম নয়, আমাদের তো পরিকল্পনা সব ভেস্তে দেবে মনে হয়। মোড়লের এত বড় সাহস যে বিশু ডাকাতকে ধরার জন্য ঘোষণা দেয়। আমি ওকে হাড়ে মাসে চিনে রাখলাম, সময় মতো বুঝিয়ে দেব। আর মনে রাখিস, আমার হাত থেকে শিকার কখনো ছুটে যেতে পারে না। যেখানেই থাকুক না কেন, সেই মেয়েকে আমি ধরে নিয়ে আসবই। এখন আমাদের পরবর্তী পরিকল্পনা কি সর্দার? গ্রামের মানুষ তো এখন অনেক বেশি সতর্ক হয়ে গেছে আমাদের ব্যাপারে। মোড়লকে পরে দেখব, আগে হারানের ওই মেয়েটাকে তুলে আনবো, তারপর ওকে দূর শহরে বিক্রি করে অনেক টাকা কামাবো। এই নে হারান, তোদের কয়েকদিনের চলার মতো চাল ডাল আর খাবার নিয়ে এসেছি। আপদকালীন সময়ে এগুলো দিয়ে কাজ চালিয়ে নে। আজ না হয় আপনারা খাবার দিয়ে গেলেন, কিন্তু এভাবে পরের দয়ায় আর কতদিন চলবে? আমাদের নিজেদের মাথা গোজার ঠাঁই তো নেই। আমরাও কিছু শুকনো খাবার এনেছি দাদা। এই বিপদে আমাদের যতটুকু সাধ্য ততটুকু করার চেষ্টা করছি। তোমাদের ছোট বউ মুড়ি পাঠালো। ভালো করেছিস গদাই। আর হারান, তোরা ভেঙে পড়িস না, আমি তো কথা দিয়েছি দিন দশেক পর তোদের ঘর মেরামত করে দেব। এই কটা দিন একটু কষ্ট করে মানিয়ে নে। হ্যাঁ মোড়ল মশাই, এই খোলা আকাশে এখন আমাদের ঘর, শুধু ভয় হয় মেয়েটার জন্য। মোড়ল আর গদাইয়ের কিছু সাহায্য নিয়ে বেশ কিছুদিন চলে যায় হারানদের। এভাবেই খোলা আকাশের নিচে কাটতে থাকে তাদের কষ্টের জীবন। আমি জানি খোলা আকাশের নিচে এভাবে পড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে তোমাদের। মানুষ আজ খাবার দিচ্ছে, কিন্তু কাল তো কেউ আর ফিরেও তাকাবে না। এইভাবে যে আর কতদিন। মাতিনি, বাবাকে বল এখন সময় এসেছে সেই বীজটা লাগানোর। বীজটা কাজে লাগা। বাবা, ও বাবা, ওঠো। হয়েছে, রহস্যময় বুড়ো দাদু আমার স্বপ্নে এসে এক অদ্ভুত কথা বলে গেলেন। কি হয়েছে রে মা? এইভাবে মাঝরাতে এমন করে ডাকছিস কেন? কোন দাদুর কথা বলছিস তুই? দাদু বললেন তিনি তোমাকে একটা জাদুকরি বীজ দিয়েছেন, আর এখনই নাকি সেটা রোপণ করার সঠিক সময়। বাবা, তোমার কাছে কি কোনো বীজ আছে? ও, আমি তো এই বীজের কথা একদমই ভুলে গেছিলাম। তো চারিদিকের মাটি তো রোদে একেবারে ফেটে চৌচির, এখানে গাছ হবে কিভাবে? বাবা, আমাদের ঘরের চাল তো এখন মাটির কাছাকাছি পড়ে আছে। আমি বরং এই খড়ের ওপরেই বীজটা রেখে দিই। আমি রোজ এটাতে জল দেব। কি বলিস রে মা, ঘরের চালে বীজ রোপণ করবি? চিন্তা করো না মা, ডাকাতরা তো সবই পুড়িয়ে দিয়েছে, কিন্তু কেন জানি খড়ের চাল এখনো পড়েনি। আমি সেটাকেই কাজে লাগাচ্ছি মাত্র। পরের দিন সকালে তিন্নি পরম যত্নে সেই খড়ের চালে বীজটি রোপণ করে এবং নিয়মিত জল দিতে থাকে। মাত্র 2 দিনের ব্যবধানে সেই বীজ থেকে গাছ বেরিয়ে সারা চালে সোনার মিষ্টি কুমড়া ধরে যায়। বাবা, মা, জলদি বাইরে এসো, দেখে যাও আমাদের ভাঙা খড়ের চালে কি চমৎকার সোনার মিষ্টি কুমড়া ধরেছে। এ কি দেখছি? এগুলো তো সাধারণ কোনো সবজি নয়, এ যে খাঁটি সোনা। সেই বুড়ো বাবা নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ ছিলেন না। কোন বুড়ো বাবার কথা বলছো বাবা?
আমার স্বপ্নে আসা সেই দাদু নাকি অন্য কেউ? ওই যে সাদা ছেঁড়া পোশাক পরা বৃদ্ধ, যিনি আমায় এই বীজ দিয়েছিলেন, উনি নিশ্চয়ই সৃষ্টিকর্তার কোনো দূত হয়ে আমাদের কাছে এসেছিলেন। ও, তুমি যেভাবে বর্ণনা দিলে সবই মিলে যাচ্ছে, কিন্তু আমি তাকে দেখেছি ধবধবে সাদা পরিষ্কার পোশাকে। উনি তো আমাকে ডাকাতদের আস্তানা থেকে বাঁচিয়ে সোনার পাটিতে করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। এ কি কাণ্ড হারান দাদা, আপনার ভাঙা চালে এত এত মিষ্টি কুমড়ো করতে গেল, আর এগুলো দেখে মনে হচ্ছে সোনার প্রলেপ দেওয়া। সব ওপরওয়ালার কৃপারে গদাই। তুই যখন এসেছিস তখন যাবার সময় নিজের জন্য দুটো মিষ্টি কুমড়ো নিয়ে যাস। দুটো দিয়ে আমার কি হবে? আমি সুযোগ বুঝে পুরো গাছটাই হাতিয়ে নেব। এর মধ্যে অবশ্যই কোনো অলৌকিক জাদু আছে, না হলে ঘরের চালে সোনার মিষ্টি কুমড়ো ফলে কি করে? কি হলো, কিছু ভাবছিস নাকি? না না গো দাদা, ভাবছি ঘরের চালে সোনার মিষ্টি কুমড়ো এইও আবার হয় নাকি? কেন হবে না কাকু? যত্ন নিলে যে নষ্ট জিনিসও অমূল্য রতন হয়ে ওঠে। বাহ হারান, তোর তো এখন আর টাকার কোনো অভাব নেই। এই সোনার মিষ্টি কুমড়ো দিয়ে তোদের সব দুঃখ ঘুঁচে যাবে, আর আমার ঘর দিতে হবে না, তাই না? ঠিকই বলেছেন মোড়ল মশাই, সৃষ্টিকর্তার কৃপায় ভালোই দাম পাচ্ছি বাজারে। অনেক দামে এগুলো বিক্রি হচ্ছে, আমরা নিজেরাই সারিয়ে নিতে পারবো। বেশ বেশ, তা আজ রাতে তোরা সবাই সপরিবারে আমার বাড়িতে আসবি। রাতের খাবারটা আমাদের বাড়িতেই খাবি। বাড়িয়ে তোর বউকেও বলিস কথাটা। আপনি যখন এত করে বলছেন মোড়ল মশাই, তখন আমরা অবশ্যই যাব। বিপদের দিনে আপনি আমাদের অনেক উপকার করেছেন। আমি খুব খুশি হয়েছি মোড়ল দাদু, আজ অনেকদিন পর ভালো ভালো খাবার খাওয়া যাবে। অবশ্যই, কিন্তু তোদের চাষ করা সোনার মিষ্টি কুমড়ো আমার জন্য একটা নিয়ে যাবে, হ্যাঁ? তার বলতে মোড়ল মশাই, আমরা রাতে সবাই যাব আপনার ওখানে। বিছানায় না গিয়ে ঘরের মধ্যে ওভাবে পায়চারি করছো কেন গো? শরীর কি খারাপ লাগছে নাকি ঘুম আসছে না? তুমি অত কথা না বলে শুয়ে পড়ো তো লতা। আমি একটু হারান দাদার বাড়ির দিকে যাব। মিষ্টি কুমড়োগুলো আজ রাতে নিয়ে আসতে হবে। দাদা তো বিকেলেই তোমাকে দুটো কুমড়ো নিয়ে যেতে বলেছিল, তখন না এনে এখন চোরের মতো এই রাতের বেলা যাওয়ার বুদ্ধি হলো কেন? হারান দাদা তো মোটে দুটো দিতে চেয়েছিল, কিন্তু দুটো দিয়ে আমার কি হবে? আমি আজ পুরো গাছে সব কুমড়ো নিয়ে আসবো। অভাবের সংসারে দাদা নিজে থেকে দিতে চাইলো, সেটাই তো অনেক ছিল। অন্যের জিনিস চুরি করার চিন্তা একদম ভালো নয়। এমনিতেই ওরা খুব কষ্টে আর আতঙ্কে আছে। তুমি বুঝবে না লতা, এই গাছের মধ্যে অবশ্যই কোনো অলৌকিক জাদু আছে। একবার সব হাতিয়ে নিতে পারলে আমাদের আর পায় কে? তোমার তোমার এই অতিরিক্ত লোভ একদিন তোমাকে বড় বিপদে ফেলবে। ওরা তোমায় ভালোবেসে দিতে চেয়েছিল, এখন যা খুশি করো গে। আমি শুয়ে পড়লাম। হারান দাদারা সপরিবারে মোড়লের বাড়ি যাচ্ছে। এই তো সুবর্ণ সুযোগ, বাড়ি একদম ফাঁকা। আজ সব কুমড়ো আমি একাই নিয়ে নেব। দেরি করা যাবে না, বাড়ি থেকে চট করে কাস্তেটা নিয়ে আসি। আজ একটা মিষ্টি কুমড়ো আমি চালের ওপর বাকি রাখবো না। এই বলে গদাই তাদের ঘর থেকে কাস্তে আনে, আর হারানের ভাঙা ঘরের চালে উঠে মনের সুখে মিষ্টি কুমড়া কাটতে থাকে। সেদিন বিকেলে গিয়ে ওই মেয়েটাকে খুঁজে পাইনি। রাগ জড়িয়ে এসেছি হারানের ঘরের ওপর, ওর নিস্তার নেই। চল রে কালু। এই সর্দার, বাড়িতে তো কেউ দেখছে না কাউকে, কিন্তু ঘরের চালের উপর কে যেন নড়াচড়া করছে। ওই তো দেখা যাচ্ছে। যে হোক, কাজ কাউকে রেহাই দেওয়া চলবে না সর্দার। এই ছোকরা, নিচে নাম। নিচে নেমে আই বলছি। নিচে না নামলে কিন্তু এক কোপে তোর মাথা দুই খণ্ড করে দেব। সাহস কত তোর? এত রাতে চালে উঠে বসে আছিস? আমি নিচে নামবো না, আমাকে ছেড়ে দাও। আমি নিরীহ মানুষ, আমি এখানে শুধু মিষ্টি কুমড়ো চুরি করতে এসেছি। আমাকে মেরো না দাদারা।
চুরি করতে এসেছিস মানে? তোকে আজ এমন পিটুনি দেবো যে জীবনে চুরি করা বলে যাবি। এই কালু, ধরে আনতো বেটাকে। সর্দারের কথা শুনে কালু চালের উপর উঠে গদাইকে ধরে নিয়ে আসে। মার বেটাকে, বিড়ি জ্বালিয়ে আরামসে চুরি করছিস তাই না? আজ হাড় মাংস একেবারে এক করে ফেলবো বেটাকে। ও গো, আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে এমন কাজ করব না। আমি শুধু একটু লোভের বসে কুমড়ো নিতে এসেছিলাম। আমাকে মেরো না, ওরে বাবা। ওহে বাপু, তোমরা থামো। মাঝরাতে ছোট্ট এই বাচ্চা মেয়েটাকে এভাবে তুলে নিয়ে গিয়ে কি কাজটা তোমরা ভালো করছো? বৃদ্ধ তিন্নিকে সাথে নিয়ে হাঁটতে থাকে। দাদু, তুমি এমন পিশাচদের সাথে হাত মেলালে কি করে? আমি তো ভেবেছিলাম তুমি অনেক ভালো মানুষ আর জাদুকর। মারে, আমায় ক্ষমা করিস। আমি সব মিথ্যে বলেছি ওদের ভোঁড়কে দেওয়ার জন্য। এই নে সোনার পাটি। হে কি দাদু, তুমি তাহলে সব অভিনয় করেছিলে? হ্যাঁ রে মা, আর দেরি নয়, ওরা আবার দেখে নেবে। এটাতে চড়ে তুই বাড়ি চলে যা, আমি ওদের শিক্ষা দিচ্ছি। এই বুড়ো, তুই এখানে দাঁড়িয়ে কেন? মেয়েটা কোথায় গেল? তুই কি ওকে লুকিয়ে ফেলেছিস নাকি? তোরা নিরীহ মানুষের ওপর অনেক জুলুম করেছিস, নিজেদের খুব চালাক ভাবিস তাই না? এবার তোদের পাপের ফল ভোগ করার সময় এসেছে। কি আবল তাবল বকছিস বুড়ো? সোজা আঙুলে ঘৃণা উঠলে আমরা আঙুল বাঁকাতে জানি। মেয়েটার কথা বল জলদি। বৃদ্ধ হঠাৎ অনেক লম্বা হয়ে যায় এবং তার লাঠি নিজে থেকেই ডাকাতদের মারতে শুরু করে। ওরে বাপরে, এ তো জ্যান্ত জমদূত। দাদু, দয়া করে আর মারবেন না, আমাদের হাড় গোড় সব ভেঙে গেল। আমরা ডাকাতি করব না। এই জাদু লাঠি তোদের ততক্ষণ মারবে যতক্ষণ না তোরা মন থেকে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলবি। ও সর্দার, বলেন বলেন বলেন, বলে ফেলেন। লাঠির বাড়ি যা সহ্য হচ্ছে না। ওরে বাবারে! আমরা আজ এই গ্রাম ছেড়ে চিরকালের জন্য চলে যাব দাদু, আর কোনোদিন এমুক হব না। ডাকাতি করাও ছেড়ে দেবো। দয়া দয়া করে লাঠিকে থামতে বলুন। ঠিক আছে, বিশ্বাস করে নিলাম। এই লাঠি এবার থাম, চলে আয় আমার হাতে। ওগো, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমার মন বলছে আমাদের তিন্নির কোনো ক্ষতি হবে না। ও ওই দেখো, দূরে কে যেন আসছে। হ্যাঁ মালতী, ওই তোমাদের মা ফিরে আসছে। ওর সাথে একটা সোনার পাটিও দেখা যাচ্ছে। বাবা, মা দেখো, আমি আবার ফিরে এসেছি। ওই অলৌকিক বুড়ো দাদুই আমাকে এবারও ওই ডাকাতদের হাত থেকে রক্ষা করেছেন। বাবা, আপনি এসেছেন আমাদের বাড়িতে? হ্যাঁ রে হারান, না এসে আর থাকতে পারলাম না। সৎ মানুষের পাশে থাকলে আমার যে অনেক ভালো লাগে। দাদু, তুমি যখন ডাকাতদের সাথে যোগ দেওয়ার কথা বলছিলে তখন আমি সত্যি ভেবেছিলাম তুমিও বুঝি ওদের মতো ডাকাত হবে। মারে, মন্দ মানুষকে উচিত শিক্ষা দিতে গেলে মাঝে মাঝে আমাদের ওরকম মন্দ সেজে অভিনয় করতে হয়। বাবা, আমি আসলে নিজের ভুল বুঝতে পেরেছি। আমি কিছু বলতে চাই, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি যে দাদার গাছ থেকে সোনার মিষ্টি কুমড়ো চুরি করতে এসেছিলাম। তোর মনে কি চলছে আমি সব জানি গদাই। অতিরিক্ত লোভ মানুষের পতন ঘটায়, তাই লোভ ছেড়ে পরিশ্রমী হওয়ার চেষ্টা কর। তুই হারানের কাছ থেকে কিছু সোনার মিষ্টি কুমড়ো নিয়ে যা, সেই বীজ বিক্রি করে তুই নতুন করে চাষবাস শুরু কর। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। আপনি আমাদের বিপদের দিনে দেবদূতের মতো এসে সাহায্য করেছেন। হারান, এখন থেকে মিষ্টি কুমড়ো বিক্রি করেই তোর সব উন্নতি হবে। নিজের ঘর বাড়ি নতুন করে গড়ে তোল, আর কারো সাহায্যের দরকার হবে না। যাক, অবশেষে আপনার জন্য আমার মেয়েও রক্ষা পেল ওই ডাকাতদের কাছ থেকে। আর ঘরের চালে সোনার মিষ্টি কুমড়াও ছকছক করছে।
হবে না মা, অনেকদিন পর কোনো রূপকথার গল্পের মতো এক জাদুকর দাদুর ডাকাত হওয়ার অভিনয় দেখলাম। কি বলে তোমরা, দাদুর অভিনয়টা কেমন হয়েছে বলো তো বন্ধুরা?